মাসরুর জামান সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক এই আয়োজনে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। ধন্যবাদ মাসরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের জন্য যে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ইসি গঠনের সার্চ কমিটি, বিচারপতি মাহমুদ হোসেন আবারও প্রধান। বাংলাদেশ প্রতিদিন, ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী, রাজনীতি টাকা অর্জনের হাতিয়ার না। মানব জমিন, আওয়ামী লীগ কোনো নাম প্রস্তাব করেনি, আওয়ামী লীগের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান 15তম। আমাদের সময়, ডক্টর ইউনূসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, গরিবের রক্তের টাকায় বড়লোকি করলে ভালোবাসা থাকবে কোত্থেকে। সকালের খবর, বাংলাদেশের অবস্থান এবার 15তম, সূচকে কিছুটা উন্নতি করলেও দেশে দুর্নীতি কমেনি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। জয় দিন, 6 সদস্যের সার্চ কমিটি, নির্বাচন কমিশন পুনর্গঠন। সার্চ কমিটিতে ক্ষুব্ধ হতাশ বিএনপি। দৈনিক ইনকিলাব, সরকার শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি দেখতে চায় না প্রধানমন্ত্রী। ভোরের কাগজ, পাঠ্য বইয়ের ভুল খতিয়ে দেখতে সংসদীয় সাব কমিটি। দৈনিক দিনকাল, সুন্দরবন রক্ষায় ঢাকায় আজ অর্ধদিবস হরতাল ডেকেছে জাতীয় কমিটি। দৈনিক সংগ্রাম, রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প, বিতর্ক ও বিরোধিতার যৌক্তিকতা, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ধ্বংসের আয়োজন। দৈনিক করতোয়া, ইট ভাটায় পোড়ানো হয় লাশ, কাহালুর স্কুল ছাত্র হত্যায় 2 জনের ফাঁসি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ইলেকশন কমিশন রিকনস্ট্রাকশন, 6 মেম্বার সার্চ কমিটি ফর্মড। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, corruption perception index improves, corruption levels still alarming. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম আমরা। আজ আসলে প্রধান শিরোনাম হিসেবে একটি শিরোনাম দেখতে গেলে সেটি অভিন্ন, সেটি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটি গঠন। 6 সদস্যের সার্চ কমিটি সদস্যদের নাম দেয়া হয়েছে এবং কমিটি গঠনের প্রক্রিয়া এবং কমিটি গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, এই সব কিছুই ঘিরে রয়েছে সংবাদপত্রের ভাঁজের উপরের অংশ। ধন্যবাদ আবারও মাসরুর আপনাকে। আসলে সার্চ কমিটির দিকে আমাদের অর্থাৎ সংবাদপত্রে যারা সংবাদকর্মী তাদেরই না, কিন্তু গোটা জাতির এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরও কিন্তু সকলের দৃষ্টি ছিল সার্চ কমিটি গঠন নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সার্চ কমিটি দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ আপনার নিশ্চয়ই খেয়াল আছে, গত মাসের 18 তারিখ থেকে শুরু করে, সম্ভবত 18 ডিসেম্বর থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে ডেকেছেন প্রায় 30-31টি রাজনৈতিক দল। তাদের পক্ষ থেকে সকলের বক্তব্য দেওয়া হয়েছে সার্চ কমিটি, এবং দাবিও ছিল এবং এটিও ছিল যে নির্বাচন সংবিধান অনুযায়ী সেখানে বলা আছে আইনের আওতায় মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। কিন্তু আইনটি দীর্ঘদিনও বাংলাদেশ অর্থাৎ সংবিধান স্বীকৃত হওয়ার পর থেকে এই পর্যন্ত, স্বাধীনতার পর কেউ আইনটি করেননি। এ দায়ী না করেও সকলেরই দাবি ছিল। আমি যে জায়গাটায় বলতে চাই যে সমস্ত গোটা জাতির দৃষ্টি ছিল যে সার্চ কমিটি এমন লোকজনদের দিয়ে করা হোক যারা নিরপেক্ষ এবং যাদের উপর আস্থা রাখা যায়। অর্থাৎ এই কজনই 6 জনের যে কমিটি গঠন করা হয়েছে, তাদের উপর তারাই তো মহামান্য রাষ্ট্রপতির কাছে নামগুলো দেবেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নাম। তো এই নির্বাচক মণ্ডলী যদি এই 6 জনের আমরা আস্থা রাখতে পারি, তাহলে কিন্তু ওই জায়গাটায় যে দাবি ছিল আমাদের জাতির প্রত্যাশা, কারণ আগামী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যরাও বলেছেন যে 18-19 সালের 5 জানুয়ারি এর আগে নির্বাচন হয়েছে, 3 বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, 2 বছরের মধ্যে নির্বাচন আগামী, অর্থাৎ 17-18-র মধ্যে নির্বাচন সংবিধান অনুযায়ী। এই জায়গায় যে দাবিটি ছিল
পরস্পর আপনি দেখেন কিছুদিন আগে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বিএনপি সাবেক প্রধান বিচারপতি যিনি একসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তার নাম প্রস্তাব করেছেন। তারা যাই হোক এই কথা বলেছেন যে আমরা তার নাম প্রস্তাব করিনি, আমরা নাম করিনি, জানলো কেমনে বঙ্গভবন থেকে, এই নিয়ে তর্ক বিতর্ক। কিন্তু তারপরে জাতির যে প্রত্যাশাটা ছিল যে সার্চ কমিটি যেন ভালো মানুষদের নিয়ে করা হয়, যে কোনো বিচার বিবেচনায়। আপনি যদি এই 6 জনের নাম দেখেন, সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি, তিনি কিন্তু জিল্লুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি তখনও কিন্তু তাকে প্রধান করেই একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল। তখন ছিল সম্ভবত 5 জন সদস্য, এবার 6 জন করা হচ্ছে। আপনি দেখেন যেই কতগুলো দাবি কিন্তু এসেছিল সমস্ত রাজনৈতিক দলগুলোর, মানে সব রাজনৈতিক দলগুলো না, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে এই পদগুলোর যারা আছেন অর্থাৎ প্রধান কি বলে কন্ট্রোলার জেনারেল, হ্যাঁ, নিরীক্ষক, তারপরে আরেকজন পিএসসি চেয়ারম্যান, এই যে পদগুলো, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, অ্যাটর্নি জেনারেলের কথা বলা ছিল যে এই ধরনের। যাই হোক, এখানে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যাকে নেওয়া হয়েছে এবং পিএসসি যে চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তো আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আছেন, তিনি কিন্তু মানে এখন যদি আস্থার কথা বলেন, এই সব কজন লোকই কিন্তু সমাজে যারা চিনেন সকলের কাছে গ্রহণযোগ্য। এই জায়গাটায় যে ভরসা, যে যদিও এর মধ্যে থেকে কেউ কেউ বলেছেন যে এই নির্বাচন সার্চ কমিটি যেটি গঠন করা হয়েছে এটি সরকারের পছন্দের, এরকম কেউ কেউ বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে বিষয়টা তা না। আর আপনি দেখেছেন যে সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা কোনো নামই প্রস্তাব করিনি সার্চ কমিটির জন্য। এই দিক থেকে আমি মনে করি যে এই সার্চ কমিটির যে দায়িত্বটি হচ্ছে এখন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নামগুলো, সেই নামগুলো তারা যখন প্রস্তাব করবেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, সেখানে যেন এমন লোকজন থাকে যাদের উপর গোটা জাতি আস্থা রাখতে পারেন, বিশ্বাস করেন। আমার ধারণা তারা সেই কাজটি করবেন, কারণ তারা যেই অঙ্গনে অঙ্গনে তারা কিন্তু সম্মানিত ব্যক্তি এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি। এই শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিদের নিয়ে যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, 2 সপ্তাহের মতো সময় পাবেন তারা। এই সময়ের মধ্যে এটি নির্বাচন কমিশন গঠনের জন্য যে নামগুলো দেবেন মহামান্য রাষ্ট্রপতি, সেখান থেকে বাছাই করে 5 জনেরই তো 4 জন বা 5 জনের একটি নির্বাচন কমিশন গঠন করবেন। সেই নির্বাচন কমিশনের অধীনে যে আগামী জাতীয় সংসদের নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে, এই লক্ষ্যেই কিন্তু জাতি প্রত্যাশা করছেন। এবং আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি তার যে দায়িত্ব দেশের অভিভাবক হিসেবে তিনি যথার্থভাবেই আমাদের আশা পূরণ করেছেন। আপনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের কথা বলছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে আইন করে নির্বাচন কমিশন গঠন করার প্রস্তাব এসেছিল, এমনকি সরকারি দলের পক্ষ থেকে। দেখেন, আইন করার কথা সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল, এবং এরপরে আইনের কথাটা যখন সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব করা হলো, তখন বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই কিন্তু বিরোধিতা করা হলো। এবং বিরোধিতা করা হলো সেই কারণে যে না আইনটি করা হয়নি তা না। আইনমন্ত্রী, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আইনমন্ত্রী বলেছেন যে এই স্বল্প সময়ের মধ্যে আইনটি করার মতো অবস্থা না, সবাই একমত হলেও আইনটি করতে হবে পরে। এই পর্যায়ে অর্থাৎ এবারের নির্বাচনে আইন করে নির্বাচন কমিশন করার মতো সময়, একটি আইন করার জন্য, একটি আইন তৈরি করার জন্য যে সময়ের প্রয়োজন, এটি কিন্তু সবাই বুঝবেন। আইনমন্ত্রী বারবারই বলেছেন যে আমাদের সময় সংকুলন হবে না, সে কারণে আমরা এবার এই আইনটি করা, এবং নিশ্চয়ই আমার ধারণা যে ভবিষ্যতে আইনটি করা হবে। এবং আইনটি যারা একবার দাবি করেছেন আইন করা হোক, আইন কেন করা হয়নি, তাদেরই মধ্য থেকে কিন্তু আবার বিরোধিতা এসছে। সেটা তার জন্য না, আইনটি করার জন্য পর্যাপ্ত সময় ছিল না, সে কারণে হয়তো আইনটি করা সম্ভব হয়নি। তো এইখানে আমরা যেমন দেখছি প্রতিক্রিয়াগুলোর কথা, আপনিও যেমন বলছিলেন যে কেউ বলেছেন যে তারা ক্ষুব্ধ, তারা হতাশ, সরকারের পছন্দে হয়েছে,
বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই বলা হয়েছে। তো এখন এই সার্চ কমিটি তো নির্বাচন কমিশন পুনর্গঠন করবে, তো তখন রাজনৈতিক পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে আপনার কি মনে হয়? এখন এই জায়গায় যেটি প্রশ্ন হচ্ছে যে তারা কিন্তু সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখা হয়েছে কিন্তু, এবং এই আস্থা আলোচনা করে এসে প্রত্যেকটি রাজনৈতিক দল বলেছেন আমরা সফল আলোচনা করেছি মহামান্য রাষ্ট্রপতির সাথে, এবং আমাদের বিশ্বাস তিনি যে সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন করবেন তাতে আমাদের প্রত্যাশা পূরণ হবে। এখন নাম হয়তো অনেকেই দিয়েছেন, একমাত্র সরকারি দল নাম দেয়নি, তারা বলেছেন যে আমরা কোনো নাম দেইনি। তাদের পক্ষ থেকে হয়তোবা প্রস্তাব, মানে এই প্রস্তাবের বিরুদ্ধে যে আমরা কোনো নাম দেইনি আমাদের পছন্দের, তারা তা বলেননি। এখন আমি যে কথাটি বলতে চাই যে আমি নাম দিলাম, আস্থা রাখলাম আপনার উপর, সবকিছু যখন আপনি কাজটি করলেন তখন আমার একেবারে 16 আনা আমার পছন্দের মতো হতে হবে, তা নাহলে আমি পছন্দ করব না, বিরোধিতা করব। এটি আমার মনে হয় এই মানসিকতার পরিবর্তন হওয়া উচিত আমাদের। এই সময় এসছে, কারণ এই ধরনের কাজ করে কিন্তু জনসমর্থন আদায় করা যাবে না। রাজনৈতিক দলগুলোর কথাই আমি বলছি, তারা আমাদের চেয়ে অনেক বেশি বোদ্ধা, অনেক বেশি বোঝেন, অনেক বেশি সম্পৃক্ত মানুষের সাথে মানুষেরই প্রতিনিধিত্ব করেন। কিন্তু এটাও আমরা বুঝি সংবাদপত্রের কর্মী হিসেবে যে আপনি ক্ষণে ক্ষণে যদি পরিবর্তন করেন অবস্থান, তাহলে জনসমর্থন থাকে না। জনগণ কিন্তু একেবারে কিছু বোঝে না এমনটা মনে করার কোনো কারণ নেই। আমরা তো লক্ষ্য করেছি, পত্রপত্রিকায় দেখেছি, টেলিভিশনে দেখেছি, রাজনৈতিক দলগুলো যখন আলোচনা করেছেন মহামান্য রাষ্ট্রপতির সাথে, সেই আলোচনার পরে তারা সাংবাদিকদের বলেছেন, পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময়ে বলেছেন যে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি এবং আস্থা রাখি মহামান্য রাষ্ট্রপতি। তো মহামান্য রাষ্ট্রপতি তো নামগুলো দিয়েছেন। এখন যদি আমি বলি যে না, তাহলে কি রাষ্ট্রপতির প্রতি সেই সম্মান প্রদর্শন যেটা করেছিলাম সে কি থাকে না? অর্থাৎ এই অবস্থানটি আমাদের পরিবর্তন হওয়া উচিত, মানসিকতার পরিবর্তন। আমরা সংবাদপত্র শিরোনামে দেখছি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা যে দুর্নীতি সূচক প্রকাশ করে সেটি প্রকাশ করেছে, এবং এবার বলা হচ্ছে সেই সূচকে যেটি দেখা গেছে আমাদের অগ্রগতি যে বাংলাদেশে দুর্নীতি কমেছে বলে সেই সূচকে দেখা গেছে। শীর্ষ দুর্নীতিগ্রস্তদের তালিকায় 13 নম্বরে ছিল, সেখান থেকে 15 নম্বর, অর্থাৎ দুর্নীতি কমেছে বলে এই সূচকে উল্লেখ করা হয়েছে। তবে সংবাদপত্রের শিরোনাম দেখছি যে হ্যাঁ, এই যে অবস্থায় আছে এটিও সতর্ক হওয়ার মতো। সতর্ক যেহেতু এখনো মানে যেই দেশগুলো দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি বেশি হয় তার মধ্যে তালিকায় আছি, সেই তালিকা থেকে নিঃসন্দেহে এটি ইতিবাচক এই কারণে যে গত বছর ছিল আমাদের অবস্থান 15, সেখান থেকে আমরা এগিয়েছি, দুই ধাপ এগিয়েছি। হ্যাঁ, 2 ধাপ এগিয়েছি। এতে আমাদের পুলকিত হওয়ার কিছু নেই, উচ্ছ্বসিত উল্লসিত হওয়ারও কিছু নেই, তবে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে যে আমরা তো 1 বছরের মধ্যে 2 ধাপ এগিয়েছি। নিশ্চয়ই আমরা এই ধারা যদি অব্যাহত থাকে, অর্থাৎ দুর্নীতি বিরোধী যে অভিযান, দুর্নীতি বিরোধী অভিযান বলতে আমি যে জনসচেতনা, মানে জনগণের মধ্যে যে দুর্নীতি বিরোধী প্রচার এবং ইতিবাচক ভূমিকা রাখা দুর্নীতি দমন কমিশনের, তারা যে বিভিন্ন সময় কথাগুলো বলছেন, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এই ধারাগুলো যদি অব্যাহত রাখতে পারি এবং কার্যকর ব্যবস্থা যদি নেওয়া যায়, দুর্নীতি যারা করেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে এগুলো যদি অব্যাহতি থাকে, তাহলে আমরা এবার হয়তো 2 ধাপ এগিয়েছি, আরো 1 বছর পরে যদি আমরা 4 ধাপ 3 ধাপ এগোতে পারি। দুর্নীতি আছে আমাদের, কিন্তু দুর্নীতির যে ধারাটা, যে পরিমাণ, গতি, সেটা তো কমে আসছে, এটি হচ্ছে ইতিবাচক দিক। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কথা বলেছেন, এবং সেখানে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন শেষ অবধি না হওয়ার প্রসঙ্গটি তিনি তুলেছেন, এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বলেছেন যে সেখানে তাদের হাত ছিল, তিনি দোষারোপ করেছেন। আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র আমাদের একজন নেতা, এই দেশের প্রধানমন্ত্রী তাই না, কিন্তু তিনি, আপনি কিছুদিন আগে যে ডাভোসে সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক ফোরামে গেলেন, সেখানে আপনি যে সম্মেলনটি হয়েছে সেখানে কিন্তু আল গোর যখন রামপাল বিদ্যুৎ সম্পর্কে কথা বলেছিলেন, তিনি যে শক্ত ভাষায় তাকে যুক্তি দিয়ে বলেছেন, তাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে। আমি কথাটি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বর্তমান বিশ্ব নেতাদের পর্যায়ে তিনি অবস্থান করেন, সুতরাং তিনি তথ্য না জেনে কথা বলবেন এটি কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নেই। তিনি সমস্ত তথ্য জানেন, এবং পদ্মা সেতুর অর্থ যখন ফেরত নিয়ে নেয়, কোন রকম
অজুহাত ছাড়া দুর্নীতির অভিযোগ করে কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল এই বিশ্বব্যাংক আবার কিন্তু টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা যেহেতু অন্যায়ভাবে আমাদের উপর একটি অভিযোগ চাপানো হয়েছে, আমরা আমাদের নিজেদের অর্থে পদ্মা সেতু করব। আজকে পদ্মা সেতুর প্রায় 40% কাজ সম্পন্ন হয়েছে, এটি দৃশ্যমান এবং স্বাধীনতা লাভের পরে যে সবচেয়ে বড় কাজটি আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই কাজটি হচ্ছে পদ্মা সেতু নির্মাণ, এবং এটি বিশাল একটি কাজ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যার সম্পর্কে যে কথাগুলো বলেন সেই কথাগুলো যে সত্য এটি কিন্তু তিনি ইতিপূর্বেও প্রমাণ করেছেন। এই পদ্মা সেতু নিয়ে কথাগুলো বলেছিলেন যে একেবারে অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো দুর্নীতি যেখানে অর্থ ছাড়া হয়নি, কোনো কিছু হয়নি, তারপরে তারা বলছেন না দুর্নীতি। কিন্তু পরবর্তী কালে আমরা কি দেখলাম যে একটি ডায়েরি পাওয়া গেছিল, সেই ডায়েরিতে কয়েকজনের নাম ছিল, সেখানে বলা হয়েছিল এই নামের ভিত্তিতে হয়তো বা তারা দুর্নীতি করতে পারতেন। এই ধরনের একটি ষড়যন্ত্রের আভাস পেয়েছি, এই হচ্ছে অভিযোগ। তো সুতরাং তিনি যার সম্পর্কে নাম বলেছেন, ডক্টর ইউনূস বলেন অন্য, এগুলো তিনি জেনে শুনেই কথাগুলো বলেছেন, না জেনে কথা বলার লোক তিনি না। আমরা যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এরকম সংবাদ শিরোনাম দেখেছি। এবং সিরিয়া সহ 6টি দেশের জন্য ভিসা নিষিদ্ধ করার, দেশে ভিসা বন্ধের ইঙ্গিত দিয়েছেন। সেখানে আমাদের কোনো শঙ্কার কারণ নেই, কিন্তু আপনি এর আগে যে ওই যে মানে ট্রান্সপ্যাসিফিক টিপিপি যেটা বন্ধ করেছেন, সেখানে কিন্তু আমাদের লাভ হওয়ারই সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ আমরা যে আমাদের গার্মেন্ট যেটা ভিয়েতনামের সাথে অন্যান্য দেশের সাথে যে প্রতিযোগিতা, সেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু লাভবান হব। আমার ধারণা যে যাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে সেই জায়গায় আমরা পড়ব না, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যেই দেশগুলো সিরিয়া, ইরাক, টিরাক, সোমালিয়া, যেই রাষ্ট্রগুলোর রাষ্ট্রগুলো মুসলিম দেশ, নামে মুসলিম দেশ, কিন্তু তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে কিন্তু পারদর্শী, এবং তাদেরকে নিষেধ করেছে। কেন করেছে? তারা মার্কিন প্রশাসন, মার্কিন প্রেসিডেন্ট নিশ্চয়ই সেগুলো দেখে শুনেই করেছে। সেই দিক থেকে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে, বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার ডিপ্লোমেসি বলেন, প্রজ্ঞা বলেন, দূরদর্শিতা বলেন, সব দিক থেকেই ভরসা রাখার মতো, এবং আমাদের একজন ভালো নেতা আমরা পেয়েছি। এই ভরসায় আমার ধারণা যে আমরা শঙ্কিত হওয়ার আমাদের কারণ নেই। অনেক ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ।